স্নেহের ছাত্রছাত্রীরা, আজ করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে শিক্ষা ব্যবস্থার যে এক খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে, ছাত্রছাত্রীরা তোমরা সবাই বাড়িতে আবদ্ধ, স্কুল বন্ধ, কবে খুলবে তার কোনো ঠিক নেই। এই পরিস্থিতিতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তরফে আমি শিক্ষক শান্তনু ঘোষ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পঞ্চগ্রামী সারদামণি বিদ্যাপীঠ, তোমাদের দশম শ্রেণীর একটি জীবনবিজ্ঞান ক্লাসের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর অভিব্যক্তি এই চ্যাপ্টারটি সম্পর্কে আলোকপাত করব। দশম শ্রেণীর অভিব্যক্তির সঙ্গে অভিযোজন চ্যাপ্টারটিও আছে। প্রথমে আমি অভিব্যক্তি এবং এর পরবর্তী ক্লাসগুলিতে অভিযোজন সম্পর্কে আলোচনা করব। প্রথমে অভিব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গেলে তোমাদের বলি যে অভিব্যক্তি জিনিসটা কি, একটা গ্রস আইডিয়া তোমাদের দিয়ে রাখি। অভিব্যক্তি হলো যে পুরনো প্রাচীন জীব থেকে পরিবর্তনের মধ্যে এবং একটা বিশাল সময়ের প্রয়োজন, যে সময়ের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে আজকের বর্তমানের উন্নত জীবের সৃষ্টির যে পদ্ধতি, সেটাকেই বলে কিনা অভিব্যক্তি। দেখে নেওয়া যাক যে অভিব্যক্তি কাকে বলে। সরল উদ্বংশীয় জীব থেকে নানা পরিবর্তনের মাধ্যমে উন্নত জটিল জীবের সৃষ্টিকে অভিব্যক্তি বলে। তো ব্যাপারটা কীরকম না, অভিব্যক্তির সম্পর্কে প্রথম ধারণা যিনি দিয়েছিলেন হার্বার্ট স্পেন্সার। 1852 খ্রিস্টাব্দে তিনি ইভলিউশন অর্থাৎ অভিব্যক্তি, এই ইভলিউশন কথাটি প্রথম প্রচলন করেন। ছাত্রছাত্রীরা, তোমরা এই দশম শ্রেণীর বিভিন্ন পরীক্ষায়, এমনকি ফাইনাল পরীক্ষাতেও এই প্রশ্নটা পেতে পারো যে অভিব্যক্তি শব্দটি বা ইভলিউশন শব্দটি প্রথম কি প্রচলন করেছিলেন। উত্তর হবে হার্বার্ট স্পেন্সার। এরপরে আমরা অভিব্যক্তির একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা পরীক্ষার খাতায় বা উত্তরে লিখতে গেলে যে সংজ্ঞাটা আমাদের লেখার প্রয়োজন আছে, সেইটাতে আমরা আসব। দেখে নিই আমরা সংজ্ঞাটাতে কি লিখতে পারি। আমরা অভিব্যক্তি সম্পর্কে দেখবে তোমাদের বইতেও আছে যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বলে। আবার বলছি, যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব ঘটে তাকে অভিব্যক্তি বলে। এখন জিনিসটা একটু ব্যাখ্যা করা যাক, কি বলা হয়েছে। প্রথম লাইনটাতে দেখো যে মন্থর ও গতিশীল প্রক্রিয়া, মন্থর এবং গতিশীল, তার মানে প্রক্রিয়াটা খুবই ধীরে ধীরে ঘটে। এমন নয় যে বানরের লেজটা একদিনে খসে মানুষ হয়ে গেল, অথবা গরিলা একদিনেই মানুষ হয়ে গেল, এরকম নয়। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর ধরে জীবের মধ্যে পরিবর্তন আসে এবং সেই পরিবর্তন থেকেই অভিব্যক্তি ঘটে। কিন্তু সেই প্রক্রিয়া অত বছর ধরে ঘটলেও, এত সময়ের ব্যবধানে ঘটলেও সেটা কিন্তু কখনো থেমে থাকে না, অর্থাৎ প্রক্রিয়াটা গতিশীল। অর্থাৎ এই গেল মন্থর এবং গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া, কখনো এই প্রক্রিয়া বন্ধ নেই। এমনকি বর্তমান সময়ে আমরা যে উন্নত মানুষ হিসাবে পৃথিবীতে আছি, আমাদের মধ্যেও কিন্তু সেই প্রক্রিয়া চলেছে। আজ থেকে লক্ষ লক্ষ বছর পরে আমাদের মনুষ্য জগতেও কিন্তু পরিবর্তন আসতে বাধ্য। তারপরে কি বলা হয়েছে, যে কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয়। অর্থাৎ উদ্বংশীয় জীব, প্রাচীন জীব, সরলতম জীব, সেখান থেকে ক্রমান্বয়ে জটিল জীব, যত আস্তে আস্তে পরিবর্তন ঘটছে তত কিন্তু জটিলতা বাড়ছে। দেখো, আমাদের সাধারণ
সামাজিক জীবন, ধরুন মোবাইল যখন প্রথম এসেছিল তখন ছিল সহজ সরল, তার একটা ডান্ডা বেরিয়ে থাকতো, এরিয়াল। এখন কিন্তু সেই ক্রমান্বয়ে ধাপে ধাপে ধীরে ধীরে যত দিন যাচ্ছে আস্তে আস্তে নতুন নতুন ধরনের উন্নত থেকে উন্নততম মোবাইল আবিষ্কার হচ্ছে, এবং সে প্রক্রিয়া কিন্তু থেমে নেই। একই রকমভাবে অভিব্যক্তির ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা একইভাবেই এগিয়ে চলেছে। নেক্সট, অভিব্যক্তি চ্যাপ্টারের যে অনেকগুলো বিষয় আছে, ধাপে ধাপে আছে, তার প্রথম ধাপটাই আছে যে জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। পৃথিবীতে এত জীব, এত বৈচিত্র্য, কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে এই এত বড় পৃথিবীতে জীব যে আমরা দেখতে পাচ্ছি, এত রকম বৈচিত্র্য, কিন্তু সেই জীবনের উৎপত্তি পৃথিবীতে কখন হলো? কারো পক্ষে তো সেই সময় দেখা সম্ভব নয়, কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি তো সম্ভব নয়। তাহলে কিভাবে পৃথিবীতে জীবনের উৎপত্তি হলো এ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের যে তত্ত্ব আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো অভিব্যক্তিতে শুরুতেই যে জীবনের উৎপত্তিতে আমরা চলে যাব, যে কীভাবে পৃথিবীতে জীবের উৎপত্তি হলো। আমরা জানি, বইতে পড়েছি, প্রায় 500 কোটি বছর আগে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। অর্থাৎ সূর্য একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, সেখান থেকে 500 কোটি বছর আগে সূর্য থেকেই পৃথিবী সৃষ্টি হয়েছে। তার মানে সৃষ্টির আদিতে পৃথিবী সূর্যের মতোই জ্বলন্ত একটি গ্যাসীয় পিণ্ড ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণ করেছে এবং তাপ বিকিরণ করে ঠান্ডা হয়েছে, এবং বিজ্ঞানীরা অনুমান করেছেন যে তারও 150 বছর পরে, অর্থাৎ আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে মানে কি? প্রথমেই কি বড় বড় জীব, বহুকেশী জীবের সৃষ্টি হয়েছে, না ছোট জীবের সৃষ্টি হয়েছে? সেগুলো আমরা জানব। তো এই জীবনের সৃষ্টি সম্পর্কে আমাদেরকে নির্ভর করতে হবে কয়েকজন বিশিষ্ট বিখ্যাত বিজ্ঞানীদের উপর। তারা তাদের তত্ত্ব এবং তথ্য প্রমাণের মাধ্যমে জীবের সৃষ্টি সম্পর্কে একটা রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন। চলো দেখে নেওয়া যাক যে কোন পরিবেশে পৃথিবীতে প্রথম জীব সৃষ্টি হয়েছিল। অর্থাৎ যে পার্থিব পরিবেশে জীবনের সৃষ্টি হয়েছিল সেটা একটু দেখে নেওয়া দরকার আছে, যে তখন পৃথিবীর পার্থিব পরিবেশটা কেমন ছিল। বাতাসে কী ছিল? নাইট্রোজেন গ্যাস ছিল, কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল, জলীয় বাষ্প ছিল, অ্যামোনিয়া ছিল, মিথেন ছিল, এবং আরেকটা জিনিস পৃথিবীর বুকে দেখা গিয়েছিল, সেটা হচ্ছে কি, সূর্য এবং মহাজগৎ থেকে আসা বিক্রিয়াশীল নানা উচ্চ শক্তির বিকিরণ। এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু সেই সময় মেঘ ছিল, তাই মেঘে মেঘে ঘষা লেগে বিদ্যুৎ স্ফুলিঙ্গ পৃথিবীর বুকে কিন্তু অহরহ দেখা যেত। এখানে একটা জিনিস কিন্তু, বাতাসের যে উপাদানগুলোর দিকে তাকাও, এখানে তোমরা দেখতে পাবে নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, অ্যামোনিয়া আছে, মিথেন আছে। কাকে আমরা মিস করছি বলো তো? দেখো, আমরা কিন্তু মিস করছি কাকে না, অক্সিজেনকে। আমরা জীব হিসাবে জানি যে জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন একান্তভাবে প্রয়োজন, কিন্তু মজার কথা হলো, পৃথিবীতে যখন জীবের সৃষ্টি হয়েছিল তখন পরিবেশ ছিল বিজারণধর্মী। বাতাসে মুক্ত অক্সিজেন ছিল না, অক্সিজেন যৌগ হিসাবে ছিল কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। এই ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কিন্তু নানাভাবে এই প্রশ্নটা আসে। তোমরা জেনে রাখবে যে পৃথিবী সৃষ্টির জীব সৃষ্টির আদিতে বাতাসে মুক্ত অক্সিজেন ছিল না। এরপরে আমরা জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে, সেই মতবাদগুলো নিয়ে পড়াশোনা করি। জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা তাদের মতবাদ দিয়েছেন। তো সেই মতবাদগুলোর মধ্যে
সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদ সেগুলো আমরা এখানে আলোচনা করব। তোমাদের সিলেবাসেও সেগুলো আছে। দেখে নাও, প্রথম যে বিজ্ঞানী জীবনের সৃষ্টি সম্পর্কে মতবাদ দিয়েছিলেন তার নাম ওপারিন, 1920 খ্রিস্টাব্দে। এরপর এলেন হ্যালডেন, 1928 খ্রিস্টাব্দে। তারপরে মিলার এবং উরে, তারপরে বিজ্ঞানী ফক্স। এই চারজনের মতবাদ তোমাদের সিলেবাসে আছে, এগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথম যিনি জীবনের উৎপত্তি সম্পর্কে মতবাদ দিয়েছিলেন তার নাম বিজ্ঞানী ওপারিন। 1920 খ্রিস্টাব্দে তিনি তার মতবাদ প্রকাশ করেছিলেন এবং তিনি যেটা বলেছিলেন, দেখো, যে প্রথমেই বলেছি যে সেই সময় পরিবেশ ছিল বিজারণধর্মী, অর্থাৎ অক্সিজেনবিহীন পরিবেশে, মুক্ত অক্সিজেন ছিল না। সেই মুক্ত অক্সিজেনবিহীন পরিবেশে অধিক তাপমাত্রায় বিদ্যুৎ ক্ষরণ এবং ইউভি রশ্মির প্রভাবে বিভিন্ন অজৈব অণু, যেমন অ্যামোনিয়া, যেমন মিথেন, জলীয় বাষ্প পরস্পর বিক্রিয়া করে জটিল জৈব অণু সৃষ্টি করে। অর্থাৎ সেই পরিবেশের কথা একটু আগে আমরা আলোচনা করেছি। সেই বিজারণধর্মী পরিবেশে যেখানে অহরহ বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হতো এবং পৃথিবীর বিভিন্ন মহাজাগতিক রশ্মি, ইউভি রশ্মির মতো রশ্মি আসত, এই সবের প্রভাবে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প পরস্পর বিক্রিয়া করে জটিল জৈব অণু সৃষ্টি করেছেন। ওপারিন প্রথম এই কথা বলেন। ওপারিনের ঠিক 8 বছর পরে 1928 খ্রিস্টাব্দে হ্যালডেন তার মতবাদ নিয়ে এলেন। তিনি ওপারিনের মতকে সমর্থন করেন। তিনি বলেন যে এই অজৈব যৌগগুলো থেকে উৎপন্ন যে জৈব যৌগগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো সমুদ্রের গরম জলের সঙ্গে মিশে একটা উপাদান সৃষ্টি করছে এবং সেই উপাদানটার নাম তিনি দিয়েছিলেন হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেন বারে বারে আসে, অর্থাৎ এটা খুব কিন্তু ভালো করে পড়বে। এটা হ্যালডেনের মতবাদ, আমরা পরবর্তীকালে আবার বলবো। তো আমরা ওপারিনের জানলাম, হ্যালডেনের জানলাম। পরবর্তীকালে আমরা আরেকটা কথা বলছি যে জীবনের উৎপত্তি সম্পর্কে হ্যালডেন এবং ওপারিনের যে মতবাদ তাকে একসাথে বলা হয় কেমিক্যাল সিনথেটিক থিওরি বা কেমিক্যাল ইভলিউশন থিওরি। এবারে দেখে নেওয়া যাক ওপারিন এবং হ্যালডেনের মতবাদের যে প্রধান প্রতিপাদ্য বিষয়গুলো, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যালডেনের প্রথমে বলেছি যে হট ডাইলুট স্যুপ কাকে বলে না, অজৈব যৌগ থেকে উৎপন্ন জৈব যৌগগুলো সমুদ্রের জলের সঙ্গে মিশে যে উপাদান তৈরি করে তাকে বলা হয় হট ডাইলুট স্যুপ। আরেকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যেটা অভিব্যক্তিতে বারে বারে আসে পরীক্ষাতে, সেটার নাম হচ্ছে কোয়াসারভেট। কোয়াসারভেট এই মতবাদটি দিয়েছিলেন কে না, বিজ্ঞানী ওপারিন। ওপারিনের মতে হট ডাইলিউট স্যুপ থেকে বৃহদাকার জৈব অণুগুলো আন্তঃআণবিক বল দ্বারা আকৃষ্ট হয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, একে কোয়াসারভেট বলে। অর্থাৎ যে হ্যালডেন যে হট ডাইলিউট স্যুপের কথা বলেছেন, যার মধ্যে জৈব যৌগগুলো দ্রবীভূত অবস্থায়, দ্রবীভূত না হলেও মিশে থাকে এবং সেই জৈব অণুগুলোর নিজস্ব আন্তঃআণবিক বল দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে একটা বৃহৎ অণু গঠন করছে, একেই নাম দিয়েছেন কোয়াসারভেট। কোয়াসারভেট দেখতে কীরকম ছিল? মোটামুটি দেখতে পাচ্ছ যে পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করেছে। এরপরে কোয়াসারভেট সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। কোয়াসারভেট ছিল প্রথম কোষীয় জীব। কখনো কখনো পরীক্ষাতে কোশ্চেন পাবে যে প্রথম কোষীয় জীবকে কি বলা হতো, এটা হবে কোয়াসারভেট। এটি ছিল লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দ্বারা তৈরি এমন এক সত্তা যাতে কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ ছিল। অর্থাৎ যে আদি কোষের একটা আভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। লিপিড পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি, তারা গঠিত এমন এক সত্তা যেটা কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত ছিল। এর পরবর্তীতে
যিনি মতবাদ দিলেন তার নাম এস.ডব্লিউ. ফক্স। ফক্স যে মতবাদ দিলেন তার বিখ্যাত মাইক্রোস্ফিয়ার মতবাদ। তিনি বললেন কি, যে মাইক্রোস্ফিয়ার হলো অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন। এটি অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপচিতিমূলক বিক্রিয়া দেখাতে পারে। অর্থাৎ আদি কোষের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি। অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন, নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খল গঠন, অর্থাৎ এগুলোই জীবনের ভিত্তি। এবং সবচেয়ে বড় কথা, এটি বংশবৃদ্ধিতেও সক্ষম। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে মাইক্রোস্ফিয়ার মতবাদ এবং যার প্রবক্তা হলেন এস.ডব্লিউ. ফক্স। এরপরে আসছি প্রোটোসেল। প্রোটোসেল কাকে বলে না, কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার যাই বলি না কেন, দুটো প্রায় একই। নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে অবায়ুজীবী, পরভোজী ও কেমোহেটারোট্রপ প্রকৃতির আদি কোষ গঠন করে তাকে বলা হয় প্রোটোসেল। প্রোটোসেল হচ্ছে প্রোক্যারিওটিক সেলের, প্রায় বলা যেতে পারে যে প্রোক্যারিওটিক সেলই হচ্ছে প্রোটোসেল। আবার বলছি যে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে অবায়ুজীবী, পরভোজী ও কেমোহেটারোট্রপ প্রকৃতির আদি কোষ গঠন করে তাকে প্রোটোসেল বলে। এরপরে আমরা দুজন বিখ্যাত বিজ্ঞানী মিলার এবং উরের পরীক্ষা সম্পর্কে জানব। এর আগে যে সমস্ত মতবাদগুলো আমরা দেখলাম, কারা কারা দিলেন, হ্যালডেন, ওপারিন ও ফক্স, এরা বিভিন্ন মতবাদ দিয়েছেন ঠিকই, কিন্তু এরা তাদের মতবাদের সপক্ষে কোনো পরীক্ষালব্ধ ফল করে দেখাতে পারেননি। সবই ছিল থিওরি। কিন্তু বিজ্ঞান শুধুমাত্র থিওরিতে বিশ্বাসী নয়, চাই তার প্রমাণ। এই প্রমাণ যারা নিয়ে এলেন তারা হলেন বিজ্ঞানী স্ট্যানলি এল মিলার এবং হরেল্ড সি উরে। 1953 খ্রিস্টাব্দে তারা একটি পরীক্ষার মাধ্যমে এই যে জীবনের উৎপত্তি সম্পর্কে যে সমস্ত মতবাদের কথা বলা হয়েছিল সেইগুলোর একটা প্রমাণ দিলেন। তারা কি করলেন না, তারা পৃথিবীতে জীব সৃষ্টির আদি যে পরিবেশ ছিল, যে বিজারণধর্মী পরিবেশ ছিল, সেই রকম একটা পরিবেশ পরীক্ষাগারে সৃষ্টি করলেন। এবং এভাবে তারা যে সমস্ত আদি জৈব অণুগুলো সৃষ্টি হয়েছিল সেই জৈব অণুগুলোকে সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। দেখে নেব তারা কিভাবে সেই পরীক্ষা করেছিলেন, মিলার এবং উরের পরীক্ষা। দেখো, তারা একটা এই ধরনের অ্যাপারেটাস বানিয়েছিলেন কাঁচের নল দিয়ে তৈরি, এবং এখানে একটা বড় একটা ফ্লাক্স আছে যেখানে জল ফুটছে, তাপ দিচ্ছে, জল ফুটে বাষ্প হচ্ছে, এবং সেই বাষ্প কোথায় যাচ্ছে, আস্তে আস্তে এখানে এই আরেকটা ফ্লাস্কের মধ্যে আসছে। এই ফ্লাস্কের মধ্যে দেখো কিছু গ্যাস রাখা আছে, মিথেন, অ্যামোনিয়া এবং কি আছে না জলীয় বাষ্প। এই যে জলীয় বাষ্প এখান থেকে আসছে, সেই জলীয় বাষ্প এখানে আসছে, আর এর আগে থেকে এখানে কি দেওয়া আছে, মিথেন এবং অ্যামোনিয়া। অর্থাৎ পৃথিবীতে জীব সৃষ্টির যে আদি পরিবেশ, সেই আদি পরিবেশটাকে সৃষ্টি করা হচ্ছে। বায়ুমণ্ডলে ছিল মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প, সেই তিনটে গ্যাসকে এখানে রাখা হচ্ছে, এবং এখানে দুটো তড়িৎদ্বার রাখা হয়েছে, এবং এখানে 60,000 অ্যাম্পিয়ারের একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ যে তখন যে বাজ পড়তো, তখন যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হতো, সেই পরিবেশটাকে সৃষ্টি করা হচ্ছে। এবং এর ফলে এই পরীক্ষা ব্যবস্থাটাকে মাধ্যমে যে এখান থেকে যে জৈব অণুগুলো সৃষ্ট হচ্ছে সেগুলো জলের মাধ্যমে মিশে এসে শেষে দেখো এখানে তারা এখানে জমা হচ্ছে। এবং পরীক্ষাটাকে আমরা একটা ভিডিওর মাধ্যমে যদি দেখি আরো বুঝতে সুবিধা হবে। ये मिलर और यूरे के एक्सपेरिमेंट का apparatus है
हम देख सकते हैं कि ये एक वाटर रिजर्वर है जिसमें पानी है और इस पानी को हीट किया जाता है। नतीजे में ये पानी भाप बन करके ऊपर की तरफ उठता है और इस दूसरे फ्लास्क में आता है। इस फ्लास्क में कुछ दूसरी गैसें भी मौजूद होती हैं, जैसे हाइड्रोजन, एमोनिया, मीथेन, कार्बन मोनोऑक्साइड। ये सारी गैसें इस फ्लास्क में होती हैं। इस फ्लास्क में दो इलेक्ट्रोड्स लगे हुए हैं और जब इन इलेक्ट्रोड्स से बिजली दौड़ाई जाती है इलेक्ट्रोड्स में, तो फ्लास्क के अंदर स्पार्क्स पैदा होते हैं, चिंगारियां पैदा होती हैं, जिसके नतीजे में ये गैसें आपस में रिएक्ट करके कुछ सादा ऑर्गेनिक कंपाउंड्स बनाती हैं। फिर इस गैसों के मजमूए को नीचे इस नली के जरिए लाया जाता है और यहाँ एक कंडेंसर लगा हुआ है। इस कंडेंसर में ठंडा पानी एक तरफ से जाता है, दूसरी तरफ से बाहर आता है और इस तरह से इन गैसों को ठंडा किया जाता है और ये गैसें, इनमें जो मॉलिक्यूल्स हैं वो आकर के एपरेटस के इस हिस्से में जमा होती हैं। मिलर ने 1 हफ्ते तक इस एक्सपेरिमेंट को किया और नतीजे में उसने देखा कि यहाँ पर कुछ कॉम्प्लेक्स ऑर्गेनिक मॉलिक्यूल्स तैयार हो गए हैं। यही है मिलर और यूरेका एक्सपेरिमेंट। তো এরপরে আমরা দেখব যে মিলার ও উরের পরীক্ষায় যে সমস্ত জৈব পদার্থগুলি সংশ্লেষিত হয়েছিল সেগুলো কোনগুলি। আমি একটা লিস্ট আকারে করে দিয়েছি। 2020 মাধ্যমিকে কিন্তু এই প্রথম 1 নম্বর যে পয়েন্টটা আছে, গ্লাইসিন এবং অ্যালানিন এই দুটি অ্যামাইনো অ্যাসিড, এই বিষয়ে কিন্তু প্রশ্ন এসেছিল। তো প্রত্যেকটি বিষয় কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এখানে একটি বা দুটি বা যে কোনো দুটি পদার্থের নাম বলে এরকম আসছে না, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছিল যে একদম এই দুটি অ্যামাইনো অ্যাসিড তুলে দিয়েই বলেছিল যে আরও কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়েছিল যে কোন দুটি অ্যামাইনো অ্যাসিড মিলার এবং উরের পরীক্ষায় তৈরি হয়েছিল। তো আমাদের উত্তর হবে গ্লাইসিন এবং অ্যালানিন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনিন একটা নাইট্রোজেন বেস। তাছাড়া কিছু জৈব অ্যাসিড তৈরি হয়েছিল, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসাটিক অ্যাসিড ইত্যাদি। এছাড়াও তৈরি হয়েছিল ইউরিয়া। অর্থাৎ এই সমস্ত উপাদানগুলো কিন্তু মিলার এবং উরের পরীক্ষাতে তারা সংশ্লেষণ করতে সক্ষম হয়েছিলেন। এবারে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তোমাদের বইতে দেয়া আছে। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি কিভাবে হয়েছিল দেখো, তোমাদের বইয়ের পাতা থেকেই নেওয়া এগুলো। যে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো কি না, পৃথিবীর সৃষ্টি বলেছি যে কীভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তারপরে 350 কোটি বছর পূর্বে পৃথিবীর যে পরিবেশের কথা আলোচনা করেছি, সেই 350 কোটি বছর পূর্বে পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল এবং তারপরে কি হয়েছে, ধীরে ধীরে এককোষী জীবের উৎপত্তি ঘটেছে এবং এককোষী জীব থেকে সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটেছে এবং তারা সালোকসংশ্লেষের ফলে বাতাসে মুক্ত অক্সিজেন ত্যাগ করেছে। এইভাবে পৃথিবীতে মুক্ত অক্সিজেন, পৃথিবীর পরিবেশে মুক্ত অক্সিজেনের উৎপত্তি ঘটেছে এবং পরবর্তীকালে এককোষী জীব থেকে বহুকোষী জীবের উৎপত্তি ঘটেছে। তারপর মাছের মতো মানে অমেরুদণ্ডী প্রাণী থেকে মেরুদণ্ডী প্রাণী এবং সেই মেরুদণ্ডী প্রাণী থেকে ক্রমশ কী হয়েছে যে অ্যাকোয়াটিক লিভিং বিংস থেকে তারা আস্তে আস্তে টেরিস্ট্রিয়াল হয়েছে। ডাঙার উদ্ভিদের বিবর্তন ঘটেছে এবং সেখানে প্রথমে মস, ফার্ন, ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়েছে এবং তারপরে মেরুদণ্ডী প্রাণীর পৃথিবীতে উৎপত্তি ঘটেছে ডাঙার এবং বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী, যেমন কি উভচরের পরে সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীর ক্রমে ক্রমে কালক্রমে উৎপত্তি ঘটেছে। তো এই জিনিসগুলো আবার একবার দেখে নেওয়া যাক। পৃথিবীর সৃষ্টি, বৃষ্টিপাত শুরু হলো, সমুদ্রের আবির্ভাব, বিজারণধর্মী পরিবেশ, জীবের উৎপত্তি, এককোষী জীবের উৎপত্তি, পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি, বহুকোষী জীবের উৎপত্তি, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি এবং সবশেষে সপুষ্পক উদ্ভিদ এবং মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব। অর্থাৎ এভাবেই কয়েক লক্ষ বা কয়েক কোটি বছর ধরে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে বর্তমানের উন্নত জীবের সৃষ্টি ঘটেছে।
তো এই গেল মোটামুটি অভিব্যক্তি চ্যাপ্টারের যে প্রথম অংশ, যে অরিজিন অফ লাইফ অর্থাৎ জীবের বা জীবনের উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর তোমাদের প্রয়োজনীয় কয়েকটি জিনিস আমি তুলে ধরলাম, যে মাধ্যমিকে বিগত 7 বছরের প্রায় 6-7 বছরের কোশ্চেন এখানে দেওয়া আছে, যে এই চ্যাপ্টার থেকে কি কি যতটুকু পড়ালাম তার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে দিয়ে দিলাম। তোমরা এটাকে স্ক্রিনশট করে পড়ে নিতে পারবে, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কে মতবাদ, ডারউইনের মতবাদ সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। ধন্যবাদ।